ওই যে ওই যে এখন ভোর 4:30 বাজে। আমরা যাচ্ছি ঘুরসাপাড়ে সাফারি করতে। সকাল 4:30 আর আমরা বেরিয়ে পড়লাম খুরসাপাড়ে সাফারি করতে। এখান থেকে খুরসাপাড়ের দূরত্ব 28-30 কিলোমিটার মতো, যেতে সময় লাগবে অলমোস্ট আধ ঘন্টা। এখান থেকে খুরসাপাড় পৌঁছানোর জন্য আমরা একটি গাড়ি বুক করিয়ে রেখেছি। আমাদের নিয়ে যাওয়া এবং সাফারির পর আমাদের ফিরে আসার জন্য চার্জ নিয়েছিল 1,500 টাকা। আর আমরা যে রাস্তা দিয়ে আজ খুরসাপাড় পৌঁছাবো তার পুরোটাই বাফার জোনের মধ্যে দিয়ে, এবং শুনতে পেলাম মাঝে মধ্যেই এখানেও বাঘের দেখা পাওয়া যায়। এবং রাস্তার দুপাশে অন্ধকারের মধ্যে আমরাও দেখতে পেলাম বেশ কিছু সাম্বার হরিণ, চিতাল হরিণ, খরগোশ এবং ওয়াইল্ড বোর্ডস। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম খুরসাপাড় গেটে। আর এটি হলো খুরসাপাড় গেটের টিকিট কাউন্টার, যেখানে আপনার পারমিট আপনাকে জমা করতে হবে এবং সেখান থেকেই অ্যালট করা হবে আপনার জন্য গাইড এবং আপনার জিপসি। আর এবার আমাদের জিপসি জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য একেবারে রেডি। চলো। गुड मॉर्निंग। गुड मॉर्निंग सर। मेरा नाम सुनील, आपका स्वागत है टाइगर रिजर्व सापा। और अपना ड्राइवर है अरुण। अच्छा अरुण सर, गुड मॉर्निंग। আজ আমাদের গাইড সুনীল স্যার এবং ড্রাইভার অরুণ স্যারের সঙ্গে আমাদের জার্নি জাস্ট শুরুই হয়েছিল। আর জঙ্গলে ঢুকতে না ঢুকতেই আমরা পেয়ে গেলাম একটি টাইগার কাপসের পাগমার্ক। আপনারা হয়তো সবাই জানেন যে বাঘ রাত্রিবেলা চলতে পছন্দ করে, আর সূর্য ওঠার কিছুক্ষণ পর তারা বসে পড়ে রেস্ট নেওয়ার জন্য। তাই ভোরের এই সময় বাঘের দেখা পাওয়ার চান্স খুব বেশি। আজ এখনো সূর্য ওঠেনি, আর এই পাগমার্ক একেবারেই ফ্রেশ। তার মানে হচ্ছে এই টাইগার কাপটি হয়তো আশেপাশেই কোথাও আছে। তাই আমরা ঠিক করলাম যে এখানটায় বেশ কিছুক্ষণ ওয়েট করা যাক। জঙ্গল কিন্তু আপনার ধৈর্যেরও পরীক্ষা নেয় কোনো কোনো সময়। কখনো কখনো একটি বাঘকে ভালোভাবে দেখার জন্য অনেক ঘন্টা ওয়েট করতে হয়। আমরা আপাতত বাঘের চিন্তা ছেড়ে জঙ্গলের সূর্য ওঠা আর এই নিস্তব্ধ ভোরকে উপভোগ করতে লাগলাম। এখানেই ব্রেকফাস্ট, স্যান্ডউইচ আর সিদ্ধ। আরও হয়তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, তাই আমাদের গাইড সুনীল স্যার বললেন এখানেই ব্রেকফাস্ট করে নিতে। তবে একটি খুব ইম্পর্ট্যান্ট কথা, আপনারা যাই খান বা জঙ্গলের মধ্যে যাই নিয়ে যান, মনে করে সমস্ত জিনিস জঙ্গলের বাইরে নিয়ে আসবেন। এটি শুধু জঙ্গলের নিয়মই না, এটি আমাদের সবার অবশ্য কর্তব্য। এবার দূর থেকে আমরা কিছু লাঙ্গুরের কল শুনতে পেলাম। লাঙ্গুর বা যে কোনো হরিণের কলই জঙ্গলের মধ্যে বাঘের উপস্থিতি জানান দেয়। তাই আমরা ছুটলাম কল লক্ষ্য করে। লাঙ্গুরের অ্যালার্ম কল এখন বেশ স্পষ্ট, আর তার সঙ্গে যোগ হলো চিতল হরিণের অ্যালার্ম কল। কল আসছে আমাদের বাঁ দিক থেকে, তাই আমাদের সবার চোখ এখন জঙ্গলের বাঁ দিকে। আমরা খুঁজে চলেছি জঙ্গলের সেই প্রাণীকে যা সব থেকে সুন্দর এবং সাথে সাথে সব থেকে ভয়ঙ্কর।
হ্যাঁ কল হচ্ছে, দেখবি ও দিক দিয়ে উঠে বাড়িছে। ওই যে যাচ্ছে যাচ্ছে। অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের এই সাফারির প্রথম সাইটিং এবং দেখতে পেলাম সেই টাইগার কাপটিকে যার পাগমার্ক আমরা সকালেই দেখেছি। ধৈর্যের ফল পাওয়া গেল। এই টাইগার কাপটি কুরসাপাড়ের বিখ্যাত টাইগ্রেস বিন্দুর লিটার। বিন্দুর এই সিজনে 3টি কাপ ছিল, কিন্তু 2টি মারা গিয়েছে। আর ওই 2টি কাপকে মেরেছে অন্য একটি মেল টাইগার, যে এদের বাবা না। যে কোনো বিগ ক্যাট ফ্যামিলিতে এই ঘটনা প্রায়শই ঘটে। একটি মেল টাইগার অন্য একটি মেল টাইগারের বাচ্চাকে সুযোগ বুঝে মেরে ফেলতে চায়, কারণ যতক্ষণ ওই বাচ্চাগুলি থাকবে ফিমেল টাইগ্রেসটি মিটিংয়ের জন্য রাজি হবে না। আর যতক্ষণ ফিমেল টাইগ্রেসটি মিটিংয়ের জন্য রাজি না হবে, মেল টাইগারের নিজের বংশ বাড়বে না। তাই যে কোনো ফিমেল টাইগ্রেস তার বাচ্চা যতক্ষণ না সাব অ্যাডাল্ট হচ্ছে তাদের নিজের কাজ ছাড়া করতে চায় না, অথবা ঝোপের মধ্যে থেকে বাইরে বের করতে চায় না। সেই বাচ্চার বয়স যখন 2 বা 2.5 বছর, তখনই তারা মাঠ থেকে আলাদা হয়ে যায়। তাই জঙ্গলের মধ্যে কোনো একটি টাইগার কাপকে দেখার আনন্দ যে কোনো বড় টাইগার সাইটিংয়ের থেকে কম এক্সাইটিং না। এবার এই সত্যিকারের বাঘের বাচ্চার কনফিডেন্ট এবং বোল্ড হাঁটাচলা এই জঙ্গলের নিজস্ব আওয়াজের সাথে একটু প্রত্যক্ষ করুন। এর কিছুক্ষণের মধ্যে এই টাইগার কাপটি জঙ্গলের মধ্যে ঢুকে গেল, আর আমাদের শুরু হলো তার মাকে খোঁজার পালা। সুনীল স্যারের অ্যাজাম্পশন ছিল যে বাচ্চা যখন এখানে আছে তার মাও কাছাকাছি থাকবে, কারণ বাচ্চা এখনো সাব অ্যাডাল্ট হয়নি, তাই মাও বাচ্চাকে খুব বেশি দূরে যেতে দেবে না নিজের থেকে। তাই আমরা খুঁজতে শুরু করলাম জঙ্গলের সেই সমস্ত এরিয়া যেখানে যেখানে বিন্দু রেস্ট নিতে পারে। সমস্ত রকম ওয়াটার হোলস বা তার রেস্ট নেওয়ার সমস্ত জায়গায় উপস্থিত হলো আমাদের জিপসি। আর সেই খোঁজার ফল পেলাম আমরা হাতে নাতে। অবশেষে আমাদের সঙ্গে দেখা হলো কুরসাপাড়ের রানী বিন্দুর। রাস্তার পাশেই একটি গাছের নিচে আরাম করে বসেছিল সে। ও বিউটিফুল। আমি আর প্রিয়াঙ্কা জীবনে অনেক টাইগার বা টাইগ্রেস দেখেছি, কিন্তু বিন্দুর মতো সুন্দর টাইগ্রেস আমরা অন্তত আজ অব্দি দেখিনি। বিন্দু স্পটলেস বিউটি, চোখে মুখে বা শরীরে কোনো লড়াইয়ের কোনো ক্ষতচিহ্ন নেই, আর তার সাইজ একটি মেল বাঘের সমান। আর আমাদের সামনে এমন নির্লিপ্তভাবে বসেছিল সে, যেন আমরা এক্সিস্টই করি না। এ জঙ্গল তারই রাজত্ব। বেশ কিছুক্ষণ আমরা শুধু তাকে দেখতেই থাকলাম। ইচ্ছা ছিল যে আরেকটু সময় তার সঙ্গে কাটানোর, কিন্তু আমাদের সাফারির সময় এবার শেষ হয়ে আসছে। সিল্লারিতে পৌঁছেই লাঞ্চ করে আমাদের বেরিয়ে যেতে হবে আফটারনুন সাফারির জন্য। কেমন লাগছে? গরম তপ্ত গরম। বাবা কি গরম! এই গরমে
আমরা চললাম সাফারি করতে। চলো। এখন দুপুর 2:30 আর আমরা পৌঁছে গেলাম সিলারি গেটের চেকিং কাউন্টারে। বলো কি বক্তব্য? 45 ডিগ্রি টেম্পারেচার। এই গেটে আপনাদের পারমিট এবং আইডি চেক হবে, তারপরে আপনারা এগোতে পারবেন কোর এরিয়ার দিকে। আর এই পাকা রাস্তা আর একটু পরেই শেষ হয়ে যাবে, আর কোর এরিয়া শুরু হতেই চালু হয়ে যাবে জঙ্গলের কাঁচা রাস্তা। খাপা গেট। ओके सर, सो वेलकम टू पेज। थैंक यू सर। यहाँ से अपना कोर जोन चालू हो गया। ওকে। यहाँ से थोड़ा स्पीड पे चलेंगे। সিলারি জোন শুরু হতেই এই ওয়াটার বডিটি আপনাকে ওয়েলকাম জানাবে। আর এখানে জল খেতে মাঝে মাঝেই চলে আসে বাঘেরা। সাথে পেয়ে যাবেন অজস্র পাখি এবং জঙ্গলের অন্যান্য জীবজন্তুও। কিন্তু এই গরমে আজ আমাদের জন্য এখানে কেউই ওয়েট করছিল না, তাই আমরা ঠিক করলাম এগিয়ে চলব। সিলারি জোনের ট্রেন একদম সমতল নয়, ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে আপনার জিপসি এগিয়ে চলবে। কোথাও কোথাও বড় বড় গাছের জঙ্গল, আবার কোথাও খোলা গ্রাসল্যান্ড, আবার কোথাও আপনাকে পেরোতে হবে ব্যাম্বু ফরেস্টের মধ্যে দিয়ে, এবং শেষে আপনি পৌঁছাবেন পেঞ্চ নদীর উপর যে তোতলাডুহো ড্যাম বানানো আছে তার জমা করা জলের একদম কাছে। এই জঙ্গলের টোপোগ্রাফি এতটাই সুন্দর যে আপনি ভালোবাসতে বাধ্য হবেন এই জঙ্গলকে। আর আমরা এখন পেরোচ্ছি জঙ্গলের একটি মিডল পয়েন্টের মধ্যে দিয়ে, যেখানে আপনি নামতে পারেন ওয়াশরুম ব্রেকের জন্য। यहाँ से अपना ब्लैक फॉरेस्ट चालू हो गया। अपना ये जो फॉरेस्ट है सर, ये एक जैसा नहीं है पूरा। इसमें वेराइटीज आपको दिखेंगी, जैसे बैम्बू फॉरेस्ट है, ब्लैक फॉरेस्ट, ओपन ग्रासलैंड एरिया, मिक्स्ड फॉरेस्ट। এবার আমরা পৌঁছে গেলাম ড্যামের ঠিক পেছন দিকে, যেখানে পেঞ্চ নদীর জল এসে জমে থাকে সারা বছর। কিন্তু এই গরমে নদীর জল প্রায় শুকিয়ে গেছে, তাই আজ আমরা নদীর মধ্যে দিয়েই এই জঙ্গলকে এক্সপ্লোর করতে পারবো। এটিও আমাদের জন্য একেবারে নতুন আর একটি দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। সামনে গ্রাসল্যান্ড আর মাঝে মধ্যে নদীর জল অল্প অল্প জমা হয়ে আছে, চারিদিকে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে, আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলছে আমাদের জিপসি। প্রচণ্ড রোদের জন্য এখন হয়তো প্রকৃতি একটু হার্শ, কিন্তু ভোরবেলা বা সন্ধ্যাবেলার দিকে আপনারা যদি এখানে আসতে পারেন, তাহলে এই জায়গার সৌন্দর্য একেবারে অন্যরকম হবে। আর এইভাবেই চলতে চলতে একটি রিভারটান বার্ডকে দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এই ছোট্ট সুন্দর পাখিটি নদী বা যে কোনো ওয়াটার বডির আশেপাশে থাকতে পছন্দ করে, আর এর পছন্দের খাবার হলো মাছ বা ছোট ছোট জলের পোকামাকড়। আর এই পাখিটি দেখতে দেখতেই তার পেছনে আমাদের নজর পড়ল একটি কুমিরের দিকে, এবং আমাদের গাইড জানালেন এই জলে প্রচুর কুমিরের বসবাস। আর একটু এগিয়েই আবার আমাদের দাঁড়াতে হলো, কারণ দেখতে পেলাম দুটি হোয়াইট রাম্পড ভালচারকে। ভারতবর্ষে এই পাখিটি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে, আর এদের মৃত্যুর কারণ কিন্তু সেই আমরাই। গবাদি পশুদের একটি পেইন কিলার দেওয়া হয় যার নাম হলো ডাইক্লোফেনাক, আর সেই গবাদি পশুর যখন মৃত্যু হয় তার মাংস খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে এই পাখিরাই। ডাইক্লোফেনাক ইনজেক্টেড সেই মাংস এই পাখিদের কিডনি সহ্য করতে পারে না এবং তাদের মৃত্যু ঘটে। এইভাবেই এই প্রজাতিটিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি আমরাই। তবে এই পাখিটির অস্তিত্ব রক্ষার জন্য এখন গভর্নমেন্ট থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে। আরও একটু এগিয়ে গেলাম আমরা, আর তারপরে আমরা দেখতে পেলাম একটি গোল্ডেন জ্যাকেলের পেয়ারকে, আর তাদের আশেপাশে খেলা করে বেড়াচ্ছিল অনেকগুলি ল্যাপুইং পাখি।
আর এবার আমরা পৌঁছালাম ড্যামের জমা জলের একদম কাছে। আর এই প্রচণ্ড গরমে জলের উপর থেকে ভেসে আসা হাওয়া আমাদের বেশ আরাম দিল। আর দূরে দেখা যাচ্ছিল মধ্যপ্রদেশ পেঞ্চের তুরিয়া গেটের কিছু অংশকে। সিল্লারি জোনে আসলে আপনার গাইডকে অবশ্যই বলবেন এই জায়গাটিতে নিয়ে আসতে। এবার আমরা প্রবেশ করলাম ব্যাম্বু ফরেস্টের মধ্যে। প্রচণ্ড গরমে এই বাঁশ গাছের ছাওয়া কিন্তু বাঘের রেস্ট নেওয়ার জন্য একটি খুব পছন্দের জায়গা। যদিও আজকে মনে হচ্ছে কোনো বাঘেরই মুড নেই আমাদের দেখা দেওয়ার। না, এই সাফারিতে আমাদের কোনো টাইগার সাইটিংই হয়নি। তবে তাতে কোনো আক্ষেপ নেই আমাদের, কারণ জঙ্গলে ঘুরতে ঘুরতে জঙ্গলকে চিনতে শিখছি আর জঙ্গলকে বুঝতে শিখছি। আর আমাদের গাইডদের কাছ থেকে জঙ্গলের ব্যাপারে এবং প্রকৃতির ব্যাপারে প্রচুর জ্ঞান নিজেদের জন্য সঞ্চয় করছি। আজকে এখানেই বিদায় জানাবো আপনাদের। পরের সপ্তাহে জঙ্গলের আরও অভিজ্ঞতা নিয়ে একটি নতুন এপিসোডে হাজির হব আপনাদের কাছে। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।